নীল শান্ত দৃষ্টিতে তাকালো, চুপসে গেল রাফা সহ সকলে। মূলত তার সাথে জোর গলায় কথা বলার সাহস কারণে তৎক্ষণাৎ পাশ থেকে তিহু বলল, এমন শকুনের মতো তাকানোর কিছু নেই। রাফার সিট রাফা বুক করে ফেলেছে, ঝামেলা হয়েছে মাহাকে নিয়ে, তাই মাহাই যাবে ব্রাদারের সাথে। তার এমন কথায় চমকে তাকালো মাহা, তবে কোনোরূপ ভাবান্তর দেখালো না রাফিন। আমি যেতে পারবো না তিহু, তুই তো জানিসই আমার রাইডিং ফোবিয়া আছে। না জানি না তো, এমন ফোবিয়া আবার তোর কবে থেকে তৈরি হলো? আজ থেকে। ফিসফিসিয়ে কথাটা বললো মাহা। রাফিন বাইক স্টার্ট দিতে দিতে বলল, যা করার জলদি করো সিস্টার, আমার হাতে বেশি টাইম নেই। মাহা কিছু বলতে যেতে তিহু তাকে আটকে বলল, এটা তো আর তোর এক্স বয়ফ্রেন্ড রাউফিন না, এটা আমার ব্রাদার রাউফিন। তাই আর কোনো কথা নেই, দ্রুত উঠ, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এক প্রকার ঠেলে ঠেলে তাকে বাইকে তুলো তিহু। মা এমন একটা অবস্থায় যে না তো কাউকে কিছু বলতে পারছে, না তো সহ্য করতে পারছে। আশেপাশে সবাই তাকিয়ে আছে তার দিকে। এমন অবস্থায় বাইকে ওঠা ছাড়া আর কোনো উপায়ও নেই তার কাছে। সে বাইকে উঠতে রাফিন বলল, নিজের ইচ্ছেতে উঠছেন, তাই ধরে বসিয়েন মিস। উড়ে গেলে কিন্তু কোনো রকম দায়ভার আমি নেব না। না না ব্রাদার, তুমি কোনো চিন্তা করো না, ও ধরেই বসবে। কিরে মাহা, ধরে বস। মা তাতে ধর চেপে সহ্য করলো সবটা। এক প্রকার খামচে ধরলো রাউফিনের কাঁধের দিকটা, যেন খুবলেই নেবে। রাউফিনের উপর তো এমনিতেই মেজাজ গরম হচ্ছে তার উপরে জুটেছে এই তিহুটা। তার ইচ্ছে হচ্ছে একটার উপর আরেকটাকে রেখে আছড়ে দিতে। সে ধরতেই বাঁকা হেসে বাইক স্টার্ট দিল রাফিন। শব্দটা চলে এগিয়ে চললো গন্তব্যের দিকে। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছালনীহিতের গাড়িটাও রওনা দিল তারাও। তবে তিহুর জন্য পর্যাপ্ত জায়গার অভাবে সে আর নীল বিভক্ত হয়ে পড়েছে। ঠায় দাঁড়িয়ে আছে তারা। গাড়িটা দৃষ্টির আড়লে যেতেই তিহু বলল, এভাবেই কি সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে, নাকি কোনো ব্যবস্থাও হবে? তার কথা জবাবে নীল কিছুই বলল না। একই ভঙ্গিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতে লাগলো তিহু বিরক্ত হয়ে বলল। কি হলো, শুনতে পাচ্ছেন না? নীল ফোন থেকে মাথা না তুলেই বলল, আমায় কিছু বলছো? তা নয় তো কি, হাওয়ায় বলছি নাকি? বলতেও পারো। বাজে বকা বন্ধ করে আপাতত যাওয়ার ব্যবস্থা করুন। সবাই চলে গেল কত দূর, সে খেয়াল আছে? আছে। তিহু মুখ কুচকে তাকাল, পর করে নীল বলল, বাই দ্য ওয়ে, কিসে যেতে চাও? মনে হচ্ছে আমি যদি বলি উনি হেলিকপ্টার ধরে আনবে আমার জন্য। অন্যমনস্কভাবে কথাটা বললো, তৎক্ষণাৎ সেটা ধরে ফেললো নীল। বলে দেখতে পারো। ঢং রেখে বাঁচি না। পারবেন আমাকেও ব্রাদারের মতো করে বাইকে বসিয়ে নিয়ে যেতে? ফিসফিসিয়ে কথাটা বলল তিহু, তবু সেটা কর্ণগোচরে হলো না নীলের। তৎক্ষণাৎ প্রতি উত্তরে সে বলল। বাইকে যেতে চাও? তিহুর জবাবে তার দিকে ঘুরলো শুধু। নীল তৎক্ষণাৎ একটা ছেলেকে ইশারা করতে সে এগিয়ে নিয়ে আসলো নীলের বাইকটা। ইয়ামাহা খচিত নেভি ব্লু কালার বাইকটাতে উঠে বসলো নীল। একটা লেডিস হেলমেট এগিয়ে দিল তিহুর দিকে। বিস্মিত তিহু সেটা গ্রহণ করতে যেতে নীল তার হাত ধরে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো। ভারসাম্য হারিয়ে তিহু তার এতটাই কাছাকাছি চলে আসলো যে নীলের বুকে বাঁধলো তার মাথাটা। অবাক হয়ে সে কিছু বলতে যাওয়ার আগে নীল বলল, হিসাব কই? হিসাব বলতো না কেন? কিছুটা ধমকের স্বরে কথাটা বলল নীল। তিহু মাথা তুলে কিছুটা ঘাবড়ানো স্বরে বলল, আম, আসলে আমি তো হিজাব বাঁধতে পারি না, তাই আর কি। নো এক্সকিউজ। এরপর থেকে আর কখনো যেন হিসাব ছাড়া বের হতে না দেখে, আন্ডারস্ট্যান্ড? তিহু সামান্য মাথা নাড়ল। নীল সূক্ষ্ম হাসলো, তারপর হেলমেটটা অতি যত্নে পরিয়ে দিল তিহুকে। বাইকে উঠে বসলো সে। শক্ত করে ধরে বসো। বসেছি তো। কই? আমি তো ফিল করতে পারছি না। মানে? মানে তোমার মাথা শক্ত করে আমার থেকে এগিয়ে এসে ধরো। আবার তুমি পড়ে গেলে আমাকে দায়ী করবে না। তিহু কিছুটা এগিয়ে এসে নীলের কলারের দিকটা শক্ত করে ধরল। সামান্য মুচকি হেসে বাইক স্টার্ট দিল নীল। ঘড়ির কাঁটায় বিকেল 4:15। দিগন্ত জুড়ে রক্তিম মেঘের খেলাঘর। দুটো বাইক পাশাপাশি ছুটছে জাফলংয়ের নির্জন পথ ধরে। চারিধারে সবুজ শ্যামল বটবৃক্ষ আর নাম না জানা লতানো ফুলের সমাহার। ডান পাশের বাইকটাতে নীল তিহু, বা পাশের বাইকটাতে রাউফিন মাহা। মূলত সারাদিনের দীর্ঘ যাত্রায় দুপুরের খাবার এক রেস্টুরেন্টে সেরেছে চারজন একসাথে। দেখা হয়েছিল তাদের সেখানে, তখন থেকে একসাথে ছুটছে তারা। রাউফিনের মুখে মৃদু হাসি বিদ্যমান, যেন বিশ্ব জয় করেছে আজ। এদিকে মাহা রাগে ফুসে চলেছে তিহুর বিস্ময়
ভাবপূর্ণ মুখশ্রীতে সামান্য স্বাভাবিকতা এসেছে কিছুক্ষণ হলো। মূলত জাফলন পৌঁছে গেছে তারা। ঘণ্টাখানিকের মাঝেই হয়তো পৌঁছবে কাঙ্ক্ষিত গন্তব্যে। বাইক চলাকালীন এক পর্যায়ে রাফিন নীলের দিকে ফিরে বলল, কতকাল পর তোর মামা বাড়ি যাচ্ছি বলতো? খেয়াল নেই, অ্যাপ্রক্সিমেটলি বছর 7 একদম 7 বছর বাদেই যাওয়া হচ্ছে। তবে এবার দেখ, একদম জীবন সঙ্গিনীদের সাথে। তার এমন কথায় মাহা তার ঘাড়ের দিকে খুবলে ধরল ফের। রাফিন অপ্রস্তুত হেসে বলল, মানে তুই সিস্টারকে নিয়ে যাচ্ছিস তাই আর কি? মার খামচাটিটা কিছুটা শিথিল হলো রাফিন হেলমেটের আবরণে। বদ্ধ ঠোঁট দুটো সামান্য জিভ দিয়ে ভিজিয়ে বলল, তাহলে কি বলিস ব্রো, একটা গান হয়ে যাক, জার্নির টায়ার্ডনেসও কিছুটা কমবে, সঙ্গে সঙ্গে এটা এনজয় করলেও হবে। তার কথা জবাবে নীল কিছু বলতে যাওয়ার আগে তিহু মুখের কথা কেড়ে নিয়ে বলল, ইনি আর গান? ও এমজি, তাহলে আর আজ গান শোনা হবে না। এর থেকে বরং গানটা বরং তুমিই গাও, আমারও ভীষণ বোর লাগছে। কি বলো সিস্টার, তুমি কি আমার ব্রোকে ছোট করলে নাকি? সত্যিটা বললাম শুধু। এই নেতা সাহেব, কিছু বলিস না কেন? তার কথার জবাবে নীল শুধু বাঁকা হাসল। কিছুক্ষণ পর গলা খাকারি দিয়ে রাফিন হঠাৎ গান ধরল, প্রেমেরই গানে পেয়েছে মানে রাতের অন্ধকার, দু চোখের কালো মুছে তাকালো পূর্বের বন্ধদ্বার। তিহু যখন গানের অনুভবে বিভোর ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে নীল গেয়ে উঠল, রাত জাগা পাখি ডাকে ওই দূরে, স্বপ্নেরা ডানা মেলে রোদ্দুরে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। তিহু অবাক দৃষ্টিতে চেয়ে আছে লুকিং গ্লাসে ভেসে থাকা নীলের অবয়বের পাশ থেকে। রাফিনও গাইল, মন তোকে দিলাম, এই মোহন তোকে দিলাম। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। রাফিন মুচকি হেসে এক ঝলক তাকালো নীলের দিকে, অতঃপর হাল গোছে কাঁধে হাত রাখা মাহার হাতটার উপর অগোচরে হাত রেখে গাইল, উত্তর খুঁজে পেল প্রশ্নেরা, সত্যির ছোঁয়া পেল স্বপ্নেরা, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া। নীল লুকিং গ্লাসে তিহুর দিকে চেয়ে গাইল, মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। অতঃপর দুজনে একসঙ্গে গাইল, সিলেট শহরের অন্যতম সুন্দর নগরী জাফলং। প্রকৃতি যেন তার সৌন্দর্যে সবটুকু ঠেলে দিয়েছে এখানে। আর জাফলং নগরীর এক প্রাচীন জমিদার বাড়ির নামে আখ্যায়িত মির্জা মহল। কথিত আছে এখানকার বর্তমান উত্তরসূরি মির্জা সাইদ আহমদ, মির্জা জাহিদ আহমদ আর মির্জা ফরিদ আহমেদের পূর্বপুরুষদের একজন সুবেদারি আমলে এই অঞ্চলের অধিপতি ছিলেন। মির্জা মহলটাও তখনকার যুগেরই স্থাপত্য। 2 তলা বিশিষ্ট সেই ভবনটা 30 একর জমির উপর স্থাপিত। দুপাশে স্বচ্ছ পাথুরে লেকের মৃদু কলরব আর দূর পাহাড় থেকে ভেসে আসা পাকপাখালির গুঞ্জন। তিউরা এসে পৌঁছেছে সন্ধ্যার কিছুটা আগে, যদিও বাড়ির প্রবীণ সহ নিহিতরা তার থেকেও 3 ঘন্টা আগে পৌঁছেছিল। বর্তমানে ঘড়ি কাটার রাত 8টা চলমান। 2 তলার বিশাল এক রুমে বিশ্রাম নিচ্ছিল তিহু সহ বাকি নবীনেরা। হুট করে দরজায় এসে কড়া নাড়ল কেউ। সবার হয়ে নাহা বলল, কে? আপা, আমি ফুল। ভেতরে আয়। ভেতরে প্রবেশ করলো শাড়ি পরিহিতা এক কিশোরী কন্যা। তাকে দেখে নাহা বলল, কিছু বলবি? আপনাদের দাদিজান নিজে ডাকছে। নানু? হুম। আচ্ছা তুই যেতে থাক, আমরা আসি। অনুমতি পেয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো ফুলে। অন্যদিকে এত ছোট একটা মেয়ের পরনে শাড়ি দেখে অবাক দৃষ্টিতে চেয়ে তিহু বলল, এতটুকু একটা মেয়ের শাড়ি পরে? এরা এমনই বৌমনি, পিচ্চি টু বুড়া সবাই শাড়ি পরে। কি বলো? এটা একটা ট্র্যাডিশন। ট্রেডিশন? এ আবার কেমন ট্রেডিশন? ও তুমি বুঝবে না।
বেশি বকবক না করে বৌমনি আর বড় বৌমনিকে নিয়ে আয়। ওরা এখানকার নতুন, কিছুই চিনবে না। বলল নাহা দ্রুত সেখান থেকে যেতে নিতেই তার বলা কথাটা খপ করে ধরে বসলো নিহিত। বড় বৌমনি মানে? মানে তোর মাথা আর আমার মুন্ডু। বেশি প্রশ্ন না করে রিশাদকে নিয়ে আয়। নাহা চলে গেল। নিহিত আর কথা বাড়ল না, তবে ফোন দিয়ে এঁটে রাখলো পরবর্তীতে নাহাকে ফাঁকা পেলেই ধরবে। রাফা আর নীরা তিহু আর মাহাকে নিয়ে নূরজাহান বেগমের কক্ষের দিকেই গেল। তারা বেরিয়ে যেতেই রিশাদের উদ্দেশ্যে নিহিত বলল, এই ব্রো, চলো আমরাও যাই, দেখি আমার ওয়ান অ্যান্ড অনলি সুইট হার্টটা কি বলে। চলো, তোমার সুইটার্টের সাথে আমি একটু সাক্ষাৎ করে আসি। নিহিত হালকা হেসে রিশাদের কাঁধে হাত রাখলো। রিশাদও নিজের ওপর হাতটা রাখলো নিহিতের কাঁধেই। নূরজাহান বেগমের রুমের সামনে এসে থামলো তিহু। ভেতর থেকে শোনা যাচ্ছে অনেক মানুষের কথোপকথনের গুঞ্জন। পাশ থেকে ফুলি ডেকে উঠল, ভাবি যান, কিছু মনে করিয়েন না, তবে মাথার ঘোমটাটা টেনে দিন। দাদিজান আবার বাড়ির বউদের মাথা খোলা রাখা পছন্দ করেন না। তিহু তার জবাবে মুচকি হেসে ওনার পাটা মাথার উপর সামান্য টেনে দিল। অতঃপর প্রবেশ করলো কক্ষটিতে। কক্ষটা বেশ বড় সড়ো। ভেতরে ঢুকেই সে দেখতে পেল সেখানে উপস্থিত খান বাড়ির সকলে, সাথে আরো অজানা অনেক সদস্য। সবাই তার দিকে তাকালে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল সে। জোরপূর্বক হাসির চেষ্টা করে সামান্য গলা খাকারি দিল। অতঃপর একে একে সবার উদ্দেশ্যে সালাম দিতে শুরু করলো। সালাম পর্ব শেষে নূরজাহান বেগম তাকে হাতের ইশারা করে নিজের দিকে ডাকলেন। তিহু মুচকি হেসে এগিয়ে গেল সেই দিকে। কাছাকাছি আসতে নূরজাহান বেগম হাত বাড়িয়ে তাকে নিজের বেশ কাছাকাছি এনে বললেন, কি ব্যাপার হুরপুরি, শুনলাম তুই নাকি আমার বরটাকে নিজের রূপে পাগল বানিয়ে ফেলেছিস। আমার সাথেই তো কথা বলছে না ঠিক মতো, শুধুই তোর কথা। তার কথায় তিহু অবাক দৃষ্টিতে তাকালো কুচকানো চামড়ার মুখশ্রী, মোটা ফ্রেমের চশমায় আবৃত নূরজাহান বেগমের। বৃদ্ধ হয়ে গেলেও তাকে দেখে অনুমান করা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি। তিহু তো ভেবেছিল তিনি হয়তো বেশ গুরুগম্ভীর হবেন, খানিকটা স্টার সিরিয়ালের দেখা নানি শাশুড়িদের মতো। তবে তার অনুমানের চরিত্রটা ভিন্নতা দৃষ্টিগত হতে এই মুচকি হাসলো সে। তুমি আমাকে হুড়পড়ি বলছো? নিজেকে দেখেছো কখনো তুমি? তুমি আমার থেকেও দ্বিগুণ সুন্দরী সুইটহার্ট। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। তাই এবার নিজের সুন্দর নামখানা বলো দেখি। আমি কই তেল দিলাম? যেটা সত্যি সেটাই তো শুধু বললাম। পাশ থেকে জুনাইনা বলল, দাদিজান কিন্তু আমার সুপারহিট, কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবা। যাই হোক, এবার নিজের নামটা বলো তো শুনি। আর হ্যাঁ, আমাকে নিয়ে কনফিউজ হও না, আমি তোমার বরের মেজ মামার একমাত্র মেয়ে মির্জা জুনাইয়া, তোমাদের জুনুপু। হ্যাঁ, জুনাইয়ার এমন কথায় মুচকি হাসলো তিহু। আমি নুরাইন হক তিহু। তিনি আলগোছে একটা উষ্ণ চুমু খেলেন তিহুর প্রশস্ত ললাটে। তার এমন কানে নাহা নাক ফুলিয়ে নীরাকে ধাক্কিয়ে জোরে জোরে বলল, দেখ নীর, আমরা কতদিন পর আসলাম, সেদিকে ওনার হোশ নাই, অথচ নাত বউকে কি যত্নটাই না করছে। পাশ থেকে রাফা অভিমানী কঞ্চে বলল, আর তোমাকে তো কেউ চেনেই না। তাদের সাথে যোগ দিল জুনাইয়াও। হ্যাঁ, একদম। আমিও তো কতদিন পর পরশু শ্বশুর বাড়ি থেকে ফিরলাম, কই আমাকে তো একটিবার ডেকেও শুনলো না যে জুনু কেমন আছিস। আর দেখো নাত বউকে কি যত্নটাই না করছে। জুনাইয়ার কথায় পাশ থেকে তার ভাই জুনাইদ বলল, তোরা মেয়েরা এত হিংসুটে কেন রে? তুই চুপ থাক। ওই, আমি তোর বড়। তাই তা কতদিনের? গুনে গুনে 4 ঘন্টার। তার কথায় তাচ্ছিলের হাসি হেসে নাহা বলল, 4 জনমের বড় হলেও তোরে সম্মান দিতাম না, আর কই 4 ঘন্টা। তাদের এমন বাক বিতণ্ডার মধ্যে নূরজাহান বেগম তাদের থামিয়ে বলেন, আরে আরে থাম, আয় দেখি সব কটা আমার বুকে আয়। তার কথা বলতে দেরি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে তার বক্ষদেশে। নূরজাহান বেগম হাত প্রসারিত করে জায়গা দিলেন সব কয়টাকে। শুধু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মাহাকে। তা দেখে নূরজাহান বেগম বললেন, এই মেয়ে, তুমি দূরে কেন? এদিকে আসো, এদিকে এসো। মাহা অবাক দৃষ্টিতে চেয়ে বোঝালো তাকে। নূরজাহান বেগম তা ইশারায় সম্মতি জানিয়ে বললেন, হুম। ব্যাস
মা এগিয়ে গিয়ে সামিল হলো স্নেহপূর্ণ সেই মুহূর্তের। পাশ থেকে জোনায়েদ মুখ বাঁকিয়ে বলা, শালা হিংসুটির দল। দীর্ঘ এক স্নেহপূর্ণ আলিঙ্গন শেষে সূচনা তিহুর উদ্দেশ্যে বললেন, এদিকে এসো নুরাইন। তিহু বাধ্য মেয়ের মতো এগিয়ে আসলো। সূচনা তাকে একে একে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সোফার বাঁ দিকে ওয়ালিদ খানের দুজন পরে বসা মধ্যবয়সী লোকটাকে দেখিয়ে বলেন, ওই যে দেখছো সাদা পাঞ্জাবি পরিহিত লোকটা, উনি হচ্ছেন আমার বড় ভাই, তোমার বড় মামা মির্জা সাইদ আহমেদ। তার পাশে তোমার মেজো মামা মির্জা জাহিদ আহমেদ। আর তোমার আব্বুর ডান পাশে হলুদ পাঞ্জাবি, ওটা আমার ছোট ভাই মির্জা ফরিদ আহমেদ। তিহু একে একে ফের সালাম দিল তাদের। অতঃপর মির্জা সূচনা বাড়ির রমণীদের সাথে তার পরিচয় করিয়ে দিলেন। তিনি কাতান শাড়ি পরিহিত আজমিরা আনামের দিকে ইঙ্গিত করে বললেন, উনি তোমার বড় মামিমা আজমিরা আনম। তার বাঁ পাশে তোমার মেজো মামিমা শামিমা সুলতান। আর ডান পাশে, তার কথা কেড়ে নিয়ে তিহু বলল, ছোট মামিমা। মনোয়ারা। তাদের কথোপকথনের মাঝে সেখানে হাজির হলো অনেকগুলো নবীন প্রাণ। তাদের দেখে মির্জা সূচনা হয়ে পাশ থেকে মির্জা সায়মা খানিক হেসে বলেন, আর এই যে দেখছিস, এরা হচ্ছে এক একটা দুষ্টুমির উপর নোবেল প্রাপ্ত সদস্য। এই যে ডান দিকে হলুদ শার্ট, ওটা তোর বড় মামার ছোট ছেলে মির্জা সামির। পাশে মেজো মামার ছোট ছেলে মির্জা জুনাইদ। তার পাশে ছোট মামার দুই বাদর আর বাদরানি মির্জা ফাহাদ আর মির্জা ফারিসা। আর ওই যে আমার মেয়ের বা পাশে বসা মিষ্টি করে দুষ্টু মেয়েটা, ওটা তোর মেজো মামার বড় মেয়ে মির্জা জুনাইয়া। এইটা কি পরিচয় করালে নাকি অপমান ফুপি? যা মনে করিস। তোমার সাথে কথা পরে বলছি, আগে বৌমনির সঙ্গে আলাপ সেরে নেই। ফাহাদ ফারিসা বাড়ির সবার ছোট। বাদ বাকি ভাই বোনেরা সবাই কলেজ শেষে ভার্সিটি পড়ুয়া হলেও তারা সবাই কলেজে পদার্পণ করেছে। ফাহাদ ইন্টার ফার্স্ট ইয়ার আর ফারিসা ক্লাস 9-এর শিক্ষার্থী। একে একে সবার সাথে আলাপ সারল তিহু। সবাই একটু দুষ্টু হলেও অত্যন্ত মিশুক স্বভাবের। ঘড়ি কাটা টিকটিক শব্দ রাত 10টা জানান দিয়েছে। বরাদ্দকৃত রুমটির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তিহু। এতক্ষণ বাড়ির সবার সাথে আড্ডা দিচ্ছিল বেশ, তবে রাত গাঢ় আর সকলে ক্লান্ত হওয়ার দরুন বিশ্রামে মগ্ন হয়েছে সবাই। তবে আড্ডা থেকে সে যতদূর জানতে পেরেছে, বিয়েটা এবারের বড় ছেলে মির্জা শৌভিকের। বিজনেসের কারণে কানাডায় থাকে সে, যার দরুন মাসের শেষে থাকা বিয়েটা এগিয়ে আর মাত্র 3 দিন বাদেই আনা হয়েছে। কাল হলুদ, পরশু মেহেদি, তারপরে বিয়ের দিন। যদিও তাদের আরও কিছুদিন আগে আসার কথা ছিল, তবে ওয়ালিদ খানের ব্যবসা আর পার্টি অফিসের কিছু ঝামেলার দরুন বিলম্ব হলো। ভাবতে ভাবতে তুই একবার বা পাশে ফিরে যায়। পাথুরে লেকের স্বচ্ছ পানিতে চাঁদের রূপলি কিরণ প্রতিফলিত হচ্ছে। এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে চারিদিকে। মৃদুমন্দ বাতাসে তিহু বেবির হেয়ারগুলো অবাধ্য প্রেমিকের ন্যায় তার মুখে আশ্রয় পড়েছে। এক হাতে সেগুলো সরিয়ে সে ফের মনোনিবেশ করলো বাইরের সৌন্দর্যে। স্ট্রিট লাইটের মৃদু আলোক রশ্মি ঝলকানিতে উজ্জ্বল সমগ্র মহলটা। দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে সে গুনগুনিয়ে গান ধরলা, তুহি মুঝকো বাতা দে চাহু মে ইয়া না, আপনি তো দিল কা পাতা দে চাহু মে আনা। নীল সবে একটি ভিডিও কনফারেন্স শেষে রুমে এসেছে। কোথাও তিহুর কোনো হদিস না পেয়ে এক প্রকার বিচলিত হয়ে পড়েছিল সে। তবে ব্যালকনি থেকে বেঁচে আসা এমন সুমধুর কঞ্চে হৃদয় উচাটন শুরু হলো তার। হৃৎপিণ্ডের থুকথুকানি বেড়ে চললো তড়িৎ বেগে, যা সামাল দেওয়া বড্ড কষ্টসাধ্য হয়ে পড়লো তার পক্ষে। হৃদয়ের কথাগুলো হঠাৎই বেরিয়ে আসলো মুখে। इतना बता दूं तुझको चाहत पे अपने मुझको यूं तो नहीं इख्तियार, फिर भी ये सोचा दिल ने अब चल लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, तू ही ये मुझको बता दे चाहूं मैं या ना, अपने तो दिल का पता दे
বেঁচে আসা গম্ভীর পৌরুষ কণ্ঠে থমকালো তিহু। বিস্ময় ভাবপূর্ণ মুখশ্রীতে জলদি পায়ে প্রবেশ করলো কক্ষে। ভেতরে এসে নীলকে এমন এলোমেলো অবস্থায় দেখে আরো বেশি অবাক হলো সে। লোকটা কখনো অগোছালো থাকা পছন্দই করে না, সর্বক্ষণ গুছিয়ে থাকা তার একটা অভ্যাসের মধ্যে পড়ে। তবে এখন এমন অদ্ভুত লাগছে কেন মানুষটাকে? চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে, দৃষ্টি চঞ্চল, নিঃশ্বাস এলোমেলো। তাকে এমন অবস্থায় দেখে তিহু বোকা বনে গেল। মুহূর্তেই ভুলে গেল রুমে আসার কারণ। কিছুটা অস্থির কণ্ঠে শুধল, আর ইউ ওকে নেতা সাহেব? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙল নীলের। মুহূর্তে নিজের চিরচরিত গাম্ভীর্য বজায় রেখে শক্ত করলো চোয়াল, গলা সামান্য খাকারি দিয়ে বলল, ওকে। পরক্ষণে প্রসঙ্গ বদলাতে চারিদিকে এক ঝলক তাকিয়ে বলল, এখানে সোফা নেই না? না। ও। ছোট্ট করে কথাটা বলে সেখানে বিছানা থেকে একটা বালিশ নিতে যেতে তিহু তাকে আটকে বলল, কই যাচ্ছেন? নীল এক ঝলক নিজের হাতের দিকে তাকালো, যেখানটায় তিহু ধরে আছে। সে তাকাতেই দ্রুত হাত সরিয়ে নিল তিহু। না মানে আমি একা একা ঘুমোতে অভ্যস্ত না। নীল বেশ অবাকই হলো। সে তো কোথাও যাচ্ছিলই না, যাওয়ার প্রশ্নই বা উঠছে কোথা থেকে? সে কিছু বলতে যাওয়ার আগে তিহু ফের বলল, আপনি না হয় আজ বিছানাতেই ঘুমান। আর তুমি? তিহু কিছুটা কাছুমাছু করে অপ্রস্তুত কণ্ঠে বলল, আমিও বিছানাতেই ঘুমাবো। তিহুর এমন কথায় গভীর দৃষ্টিতে তার পানে তাকালো নীল। কিঞ্চিত বিস্মিত চোখগুলো সরু করে অদ্ভুত কণ্ঠে বলল, আর ইউ শিওর? নীল সামান্য বাঁকা হাসলো। তা দেখে তিহু চোখ সরু করে বলল, এরেই কয় বেড়া মানুষ, সর না হয়ে কি আমি কোনো কিছু বলছি? আচ্ছা যান, আপনার ঘুমানো লাগবে না বিছানায়। ওকে, অ্যাজ ইউ উইশ। বলে সে বালিশটা হাতে তুলে মিছিমিছি অন্য রুমের দিকে পা বাড়াতে যেতে তিহু ফের বাধা দিয়ে বলল, যেতে বললেই চলে যাবেন? এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আমার সব কথা শোনেন। এই যে মিস্টার, শুনেন, আপনি যদি এখন রুম থেকে বের হন না, তাহলে আমি সবাইকে বলে দেব যে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। নীল বালিশটা বিছানার উপর রাখলো, মুখ কুচকে বলল, তুমি আসলে চাওটা কি বলো তো? কিছুই না। তাহলে পথ আটকালে যে? এমনি। লিসেন, আমার তোমার সাথে বকবক করার টাইম একদম নেই। ঘুম আসছে, ঘুমাবো আমি। পথ ছাড়ো। আপনাকে কি বললাম শুনতে পাননি? এক পাও বের হওয়া যাবে না রুম থেকে। যান বিছানায় গিয়ে ঘুমান, আর কোনো কথা নয়। বলেই সে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ল। তার এমন কাণ্ডে খানিক মুচকে আসলো নীল। ওয়াশরুম থেকে বের হতে তিহু দেখতে পায় নীল একটা সাইডে সরে পাশ ফিরে ঘুমিয়ে আছে। সে চট জলদি ওড়নাটা নিজের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে বসে। ঘুমাতে গিয়ে কিছুটা সংকোচ বোধ করে সে। উঠে এক ঝলক নীলের দিকে উকি মারে। সে এখনো পাশ ফিরে ঠিক আগের ভঙ্গিমায় ঘুমিয়ে আছে, তবু কাটে না তিহুর সংকোচ। সে এবার দু হাতে ভর করে সামান্য উঁচু হয়ে নীলের মুখোমুখি হয়। ঘুমটা ঠিক কতটা গভীর দেখার প্রয়াসে। যেই না সে মুখটা বাড়াবে, তৎক্ষণাৎ পাশ থেকে একটা উড়ন্ত তালাপোকা দেখে ভয়ে ভারসাম্য হারিয়ে নীলের মুখের উপরই পড়েছে। তার সূক্ষ্ম নাকটা গিয়ে ঠেকে নীলের তীক্ষ্ণ চোয়ালে। কোনো কিছুর হঠাৎ উপস্থিতি তড়িৎ বেগে ঘুম ভেঙে যায় নীলের। দ্রুত পাশ ঘুরতেই ঘটে অদ্ভুত ঘটনা। তিহুর চিকন অধরে মিলিত হয় নীলের গোলাপি উষ্ঠ। দ্বিতীয়বার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি। চোখ বড় বড় হয়ে যায় তিহুর। নীল প্রথমে অবাক হলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। তবে তখনও একই ভঙ্গিমায় একে অপরের ওপর তারা। হুট করেই নীলের হাত লেগে নিভে যায় পাশে থাকা টেবিল ল্যাম্পটা, আর অপর হাতের বিচরণ হয় তিহুর পাতলা কোমরে। মুহূর্ত খানিক মাঝে তড়িৎ বেগে সেখান থেকে উঠে বসে তিহু। লাজুক ভঙ্গিমায় দ্রুত অপর পাশে ফিরে ঘুমিয়ে পড়ে। নীল শুধু বাঁকা হেসে চেয়ে থাকে তার অমন লাজুকতা বউটির পানে। রাতের শেষ ভাগ চলমান। গ্রীষ্ম আগত হলেও নিশির এই শেষ প্রহরে সামান্য শীতলতার আভাস এখনো বিদ্যমান। তার উপর আবার রুমে চলছে এসি, যার দরুন শীতলতা পূর্ণোদ্যমে বিরাজমান। শীতের তীব্রতায় সামান্য কুকড়ে আসলো তিহু। শরীরে জড়ানো ওড়না খানা দৃঢ় বন্ধনে নিজেকে আবদ্ধ করলো, তবুও শীত যেন কমার নামই নিচ্ছে না। ঘুমের ঘোরে পাশে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে তার উষ্ণতায় নিজের শীতলতা কাটিয়ে ওঠার চেষ্টা নিমগ্ন সে। অপরদিকে সবেই ওপাশে ঘুরেছিল নীল। তিহুর কাণ্ডেমন কাণ্ডে ঘুম ফের ভাঙল তার। সারা রাত এমনিতেই সে ঘুমাতে পারেনি এই নারীর জ্বালাতনে। আর এখন তিহু ধীরে ধীরে নীলের বোতাম খোলার শার্টখানার মধ্যে ঢুকেই পড়ল। সেভাবে থেকে শক্ত করে জাপটে ধরে নীলকে। নীল বুঝলো না তার
এখন করণীয় কি? মন চাইছে তিহুর যেভাবে তাকে জাপড়ে ধরে আছে তার থেকেও দ্বিগুণ শক্ত করে তিহুকে জাপড়ে ধরতে। অপরদিকে মস্তিষ্ক বলছে, সে এখন ঘুমে বিভোর, তাই তোমাদের এতটা লিপ্ত রয়েছে। তার না জানার সুযোগে তার বিনা অনুমতিতে তুমি এটা করতে পারো না নীল। তুমি কখনোই সুযোগ সন্ধানী হতে পারো না। মস্তিষ্কের কথাটা যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলো নীল। চুলোয় যাক সুযোগ সন্ধানী হওয়া, এটা তার নিজের নারী, একান্ত ব্যক্তিগত, যার সাথে অচিরেই হয়ে গেছে মনের লেনা দেনা। ধর্মীয় দৃষ্টিতেও তারা এখন হালাল। তাহলে সুযোগ সন্ধানী কথাটা কোথা থেকে আসছে? সে নিজে সর্বশক্তিতে চাপড়ে ধরল তিহুকে, নিজের উষ্ঠাধর ঠেকালো তিহুর প্রশস্ত ললাটে। তপ্ত রোদের কিরণে আবৃত গোটা ধরনের মৃদু পিঠে সেই রোদ্দুরের উষ্ণ পরশে তন্দ্রাচ্ছন্ন লোপ পেল তিহুর। পিটপিট করে বন্ধ আখি জোড়া মেলতে আধা দৃশ্যমান হলো। খোলা নেত্র অন্ধকার অনুভূত হতে বিদ্যুৎ গতিতে মস্তিষ্ক সজাগ হলো তার। কোমরে কোনো শক্তপোক্ত পৌরুষিক স্পর্শ টের পাবার সঙ্গে নাসাপুটে ভেসে এলো দামি জেন্টস পারফিউমের তীব্র সুবাস। হতযোগিত চঞ্চল নয়নজোড়া চঞ্চলতা দ্বিগুণ হলো। নিজের অবস্থান টের পাবা মাত্র নিজেকে ছাড়ানোর প্রয়াসে খাঁচায় বদ্ধ পাখির ন্যায় ছটফটাল। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে নিজেকে ছাড়াতে সফল হলো সে। তড়িৎ বেগে উঠে বসলো বিছানায়, তবে সরে যেতে নিতেই ওড়নায় নীলের শক্ত বাঁধনের টানে ফের একই স্থানে ফিরে আসলো সে। ঝুঁকে পড়ল নীলের ঘুমন্ত মুখশ্রীর উপর। তিহুর চঞ্চল নয়নজোড়া হঠাৎ স্থবির হলো ঘুমন্ত নীলের উপর। দৃষ্টি শীতল হলো। ঘুমন্ত মানবটাকে বজ্র মায়াবী লাগছে তার চোখে। নীলের সুতীক্ষ্ণ ললাটে পতিত কেশগুচ্ছ আরও বেশি আকর্ষণীয় করে তুলছে তাকে। এমনিতেই লোকটা একটু বেশি সুন্দর, তার উপর এখন তিহুর দৃষ্টিতে তাকে বর্ণাতীত সুন্দর সুদর্শন লাগছে, ঠিক যেন ইংরেজি নভেল বর্ণাতীত কোনো ডমিনেটিং নায়ক। তিহুর মনে হলো এ যাবৎ কালের যত উপন্যাস সে পড়েছে আর যত কাল্পনিক পুরুষকে কল্পনা করেছে, ঠিক তেমনই সুদর্শন এই ঘুমন্ত লোকটা যেন এনাকেই প্রতিটি চরিত্র কল্পনা করেছে সে। হঠাৎ তিহুর মনে এক দুষ্ট চাওয়া হাতছানি দিল। নীলের কপালের ওপর পরন্ত চুলগুলো এলোমেলো করার তীব্র বাসনা জন্মানো হৃদগহীনের কোনো এক স্থানে। ইচ্ছাটুকু নষ্ট করলো না সে। দুষ্ট হেসে অবিন্যস্ত হাতে চুলগুলো উলট পালট করণে ব্যস্ত হলো সে। হঠাৎই বাইরের সাউন্ড বক্সে বেঁচে উঠল, না না করতে প্যার হাই মে কর গাই। হঠাৎ এমন শব্দের ঝংকারে ধ্যান ভাঙল তিহুর। বুঝলো এতক্ষণ কি করছিল সে। সঙ্গে সঙ্গে চোয়াল ঝুলে আসলো তার। লাজুক হলো দৃষ্টি। ইস, যদি এই সময় নীলের ঘুমটা ভেঙে যেত, কি লজ্জাটাই না পড়তে হতো তিহুকে। সেও যে কি করে না মানে যাতায়াত রাজুকতা মিশ্রিত সেই মিষ্টি বিরক্তিকর আবার ছড়িয়ে পড়লো দেহ জোরে। চট জলদি সরে গেল নীলের কাছ থেকে। দ্রুত বিছানা থেকে নামাবার প্রয়াসে যখনই পা বাড়াবে তখনই মনে পড়লো তার ওড়নাটা নীলের দৃঢ় হস্তবন্ধনে আবদ্ধ। খানিক লাজুক হেসে সেটা দ্রুত ছাড়িয়ে এক প্রকার পলাতক আসামির ন্যায় পালিয়ে গেল সেখান থেকে। এদিকে তার প্রস্থান টের পাওয়া মাত্র চোখ মেলল নীল। নিদ্রা তার ছুটি পেয়েছে বহু পূর্বেই। মূলত এতক্ষণ ঘুমের মিথ্যা অভিনয়ে তিহুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল সে। তার এমন কল্পনাতীত কাণ্ডে প্রচণ্ড রকম বিস্মিত হয়ে স্থির হয়ে যায় নীল। তবে কি তার অনুভূতি শূন্য হৃদয়ে দোলাদানকারিণী নিজেও তার প্রণয় স্রোতে আবহগণ করতে চলেছে, নাকি ইতিমধ্যে স্রোতিসিনীর তীব্র ছেবে গন্তব্য হারিয়েছে? বেলা হয়েছে বেশ। আজ হলুদ হওয়ায় বাগানে রাখা সাউন্ড সিস্টেমটা সামান্য ঝালিয়ে নিতে একবার গান চালিয়েছে নিহিত আর জুনায়েদ মিলে। তবে শব্দ তুমুল হওয়ায় দ্রুত হাতে সে অফ করলো সামির। পাশেই ফাহাদ কান চেপে দাঁড়িয়েছে। এমন বিকট শব্দে জুনাইয়া রেগে মেগে এগিয়ে এসে বলল, মাথার স্ক্রুগুলো কি এই একদম ঢিলে হয়ে গেছে? কানার দল, দাদিজান যদি শুনতে পায় না এত জোরে গানের শব্দ, তাহলে কি হবে ভেবে দেখেছিস? বেশি কিছু না, একটার ওপর আরেকটাকে তুলে আছাড় মারবে আর বরাবরের মতো গান বাজানোর শখ খুঁচিয়ে দিবে। তুই সর এখান থেকে, নইলে এক গাট্টা খাবি নিজের এমন বেশির কথার জন্য। আইসে রে, আমার উনি না তিনি, তুমি মারলে কি আমি চুপ করে থাকবো নাকি? এবার একদম নানুর কাছে বিচার দিব, তখন বুঝো ঠেলা। তার জবাবে নিহিত কিছু বলার আগে রাফা জুনায়নাকে বলল,
জুনুপু, চলো তো আমায় শাড়ি পরিয়ে দিবে। সারাদিন কি যে এত পড়িস নি? আমি তো প্রতিদিন সন্ধ্যায় আম্মুর বকা শুনে কোনো মতে একটু বসি, নম করে রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। বাকি সব পড়াশোনা পরীক্ষার আগের দিন রাতের শাড়ি। আর তুই পড়তে পড়তে তো 2 চোখ অলরেডি খেয়েছিস, এখন থেকে ওই বুড়ি মানুষের মতো চশমা পরা লাগে। ফারিসার এমন কথায় এক ঝলক তার দিকে তাকালো নীরা। দুজনই সমবয়সী, একই শ্রেণীর শিক্ষার্থী হলেও তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। নীরা সারাদিন পড়াশোনায় ব্যস্ত অচঞ্চল কিশোরী হলেও ফারিসা অত্যন্ত ডানপিটে স্বভাবের। নীরা চশমাটা ঠিক করতে করতে বলল, আমার তেমন কোনো গেমস পছন্দ না ফারুক, আর তাছাড়া পড়াশোনা ব্যতীত সারাদিন আমি করবোটা কি? তাই বলে সারাটা দিন? তুই কি জানিস ইউ আর সো মাচ অ্যান্টি সোশ্যাল? জানি। ধুর, তোর সাথে কথা বলে মনে হচ্ছে কোনো বুড়ি দাদির সাথে কথা বলছি। সো বোরিং। প্রত্যুত্তরে নীরা কিছু বলল না। দুটি মিলে যাচ্ছে বাগানের দিকে। প্রথমে নীরা, তার পিছু পিছু ফারিসা। প্রধান দরজায় পৌঁছতে কোথা থেকে তুফানের ন্যায় আগমন ঘটল রিশাদের। ঝড়ো হাওয়ার গতিতে পাশ কাটিয়ে যেতে গেলেই বাঁধল নীরার সঙ্গে তার বেগের তোপে। নীরা পড়ে যেতে নিতেই তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল রিশাদ। নীরা চোখ দুটি খেঁচে বন্ধ করে রেখেছে এখনো ভূপতিত না হয়ে, বরং হাতে কারো শক্ত বাজন অনুভূত হতেই নিজের অবস্থান দেখবার উদ্দেশ্যে পিটপিট করে চোখ মেলল নীরা। সে চোখ মেলতেই রিশাদ কিছু বলতে যাবে, তার আগে নীরা নিজেকে ছাড়িয়ে বলল, সরি। কিন্তু সে সরি কেন বলছে? সরি তো বলবে রিশাদ। যদিও সরি বলাটা তার ধাঁচে নেই, তবুও দোষটা তো তার। সে বিস্মিত হতবাক দৃষ্টিতে তাকালো। তবে নীরা কিছুই না বলেও পেছন থেকে ফারিসা এক প্রকার তেড়ে এসে বলল, ওই কানা, তুই সরি বলছিস কেন? সরি তো বলবো ওই লোক। অন্য সময় হলে ফারিসার এমন কথার জবাবে হয়তো তার চলে রিশাদের জোর হাতের ঠাটানো একটা থাপ্পড়ি জুড়ত। মেয়ে মানুষ এমন লাফাবে কেন, যতই রিশাদ দোষ করুক না কেন? তবে বর্তমানে প্রেক্ষাপটে স্থির রিশাদ কিছুটা বিস্মিত, দৃষ্টি জোড়া নীরাতে নিবদ্ধ। জড়তা কাটিয়ে সে বলল, সরি তো আমার বলার কথা। তার কথা সামান্য অপ্রস্তুত হয়ে পড়ল নীরা। না মানে আমার চোখে একটু প্রবলেম আছে তো, এজন্য হয়তো আমি আপনাকে দেখতে পাইনি। নয়তো আপনি কেন আমাকে ধাক্কা দিবেন বলুন? তার এমন অতিরিক্ত ভালো মানসিকতা মেজাজ খারাপ হলো ফারিসার। মনে মনে তাকে হাজারটা গালাগাল দিয়ে ধূপধাপ পায়ে সেখান থেকে প্রস্থান করলো সে। ফারিসা চলে যেতে রিশাদ বলল, নরম হওয়া ভালো, তবে অতিরিক্ত নয়। সময়ানুসারে গরমও হতে হয়, নয়তো মানুষ লাই পেয়ে যায়। তাই আই এম সরি, এখানে দোষটা আমার ছিল। আমি দ্রুত যেতে গিয়ে তোমাকে নোটিস করিনি। বলে সেখান থেকে চলে যেতে নেয় রিশাদ। নীরা তখনও অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। তবে পরক্ষণে ফিরে এসে রিশাদে ফের বললাম, চশমা পর বলে এই নয় যে সর্বদা দোষটা তোমার। সেটা অপরপক্ষের গুরুত্বের অভাবে হতে পারে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তাই সবসময় অন্যের কাছে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই, আন্ডারস্ট্যান্ড? নীরা ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ল। তা দেখে রিশাদ মুচকি এসে বলল, গুড গার্ল। বলেই সেখান থেকে প্রস্থান করলো রিশাদ। নীরা তখনও মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার যাওয়ার ফলে উন্মোচিত দরজাটার দিকে। সৌভিকের হলুদের আয়োজন করা হয়েছে বাগানের সবচেয়ে বড় বকুল গাছটার নিচে। এক বিশাল আসন তৈরি করে সেখানে উপস্থিত বাড়ির সকলে নবীন প্রবীণ প্রাণ। তবে প্রবীণেরা একে একে প্রস্থান শুরু করেছে। তাদের হলুদ পর্ব প্রায় শেষ। এখন শুধুমাত্র নবীনদের আনন্দ উল্লাস পর্বের সূচনা হতে চলেছে। উপস্থিত সকলের পরনে আজ হলুদ শাড়ি। তিহু সবে একটা বাসন্তী পেরে হলুদ শাড়ি পরে এসে দাঁড়িয়েছে। শাড়িটা তাকে পরিয়ে দিয়েছে জুনাইয়া। এক প্রকার জোর জবরদস্তি করে, শুধু শাড়ি পরিয়ে ক্ষান্ত হয়নি সে। তার দীর্ঘ লম্বা কেশ সাজিতে করেছে বিভিন্ন কারসাজে। ফ্রেঞ্চ বেনুনির শক্ত বন্ধনে আবদ্ধ করেছে সেগুলোকে। সামনে বেবি হেয়ারগুলো সামান্য কার্ল করে নাকের নোলক আর কানে দুল পরিয়ে পরিপূর্ণ বাঙালি বধূ সাজানো হয়েছে তাকে। তিহুকে দেখে মুগ্ধ নয়নে তাকালো সকলে। এমনিতেই মেয়েটা বর্ণাঢ্য সুন্দরী, আবার এখন এমন সাজুগুজু করেছে। সকলের দৃষ্টি যেন তিহুতে নিবদ্ধ। নূরজাহান বেগম তার তর্জনীতে আলতো কামড় দিয়ে বললেন, মাশাআল্লাহ, নজর না লাগুক আমার পরিটার। তার এমন কথায় পাশ থেকে জুনাইয়া বললাম, চল, ক্রেডিট কিন্তু সব আমার। ওকে আমিই সাজিয়েছি। অহন টাকা দাও বুড়ি, তোমার নাত বউরে সাজাইছি। অনুষ্ঠান শেষে রুমে আসিস, তখন দিয়ে দিব। আজ নগদ কাল ধার।
আচ্ছা চল তাহলে, এখনই দিচ্ছি। চলো। জুনাইয়া নূরজাহান বেগমের পিছু পিছু যেতে গিয়ে ফিরে এসে আবারও তিহুকে বলে গেল, তুমি এই বকুলতলার দিকে যেতে লাগো, ওইখানে নাহারা আছে, আমি 2 মিনিট আসছি। বলেই চলে গেল সে। তিহু গুটি গুটি পায়ে এগিয়ে গেল বকুলতলার দিকে। সবিকের মঞ্চের পাশে উপস্থিত তার সব কাজিনেরা সকলে একে অপরকে হলুদ লাগাতে ব্যস্ত, আর সবিক ব্যস্ত ভিডিও কলে নিজের প্রণয়নীর সাথে কথা বলতে। ব্যাপারটা বেশ লাগলো তিহুর। সৌভিক কিভাবে এত হইহুল্লোড়ের মাঝেও শুধুমাত্র নিজের প্রণয়নীর জন্য সময় বরাদ্দ রেখেছে। তিহুর কাজল কালো আক্ষিদয়ে চঞ্চল দৃষ্টিকাঙ্ক্ষিত পুরুষটিকে দেখতে তৎপর, চারিদিকে খুঁজে ফিরেছে তাকে, কিন্তু কোথাও সে। বেশ কিছুক্ষণের খোঁজাখুঁজির শেষে তিহু দেখতে পায় লোকটা গার্ডেন এরিয়া থেকে বেশ কিছুটা দূরে ফোনে কথা বলছে। পরনে হলুদ রঙা পাঞ্জাবি, ভাবসাব দেখে মনে হচ্ছে ইচ্ছে মতো ঝাড়ছে কাউকে। তিহু মুখ বাঁকিয়ে মনে মনেই বলল, এ লোক নিজেকে মনে করেটা কি? হ্যাঁ, যখনই দেখি তখনই কাউকে না কাউকে ঝাড়তে থাকে। মুখ বিকৃতি করে নীলের দিকে তাকালো সে, তবে এবার কেন যেন দৃষ্টি সরাতে ইচ্ছে করলো না। লোকটাকে পাঞ্জাবিতে বেশ লাগছে, যদিও নীল প্রায়শই পাঞ্জাবি পরে, তবে আজকে একটু অন্যরকম লাগছে তাকে। কারণটা তিহুর অজানা। হুট করে মানবটাকে অদ্ভুত রকম ভালো লাগছে। তার দিকে তাকিয়ে থাকলেও ভালো লাগা কাজ করছে, কিন্তু তিহু তো এমন নয়। কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকা তার স্বভাবের বাইরে। তবে ইদানিং কিছু একটা হয়েছে তার। তখনই এই নির্লজ্জ দৃষ্টি নীলের দিকে আটকে যায়। সে এখন আনমনে নিজের প্রশ্নের উত্তরগুলো খুঁজতে ব্যস্ত। তখনই টের পায় কাঁধে কারো আলতো স্পর্শ। পাশ ফিরে মানবটির অবস্থান জানার প্রয়াসে তখনই ভেসে আসে মাহার কণ্ঠস্বর। কি রে বিয়েটা মহিলা, অমনি কে দেখিস? পরপরই তার দৃষ্টি অনুসরণ করে তাকালো মাহা। নীলকে দেখে ঠোঁট উঁচিয়ে বলল, তাই তো বলি, মধু থাকলে তো মৌমাছি ভুবুক করবে আশেপাশে। বই অমনি দেখিস না, আমি আবার সিঙ্গেল মানুষ তো কষ্ট হয়। ক্লাস 9-এর প্রেম মারাও আর অহংকও সিঙ্গেল। ছ্যাঃ, মুখের ভাষার একই অবস্থা। এটা আমার স্পেশালিটি। বাদে চল হলুদের ওখানে যাই। একে অপরকে হলুদ মাখাতে ব্যস্ত সবাই। তিহুকেও হলুদ মাখিয়ে ভূত বানিয়েছে তার ননদিরা, সেও মাখিয়েছে সবাইকে। তবে এত কিছুর মাঝে তার চঞ্চল চোখ দুটো বারবার নীলের দিকে চলে যাচ্ছে। নীল বর্তমানে সৌভিকের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় আলোচনা করছে ভাইয়েরা মিলে। রাউফিনও সেখানে। তিহুকে এমন বারংবার তাকাতে দেখে মাহা বলল, এমনি দেখার কিছু নেই রে বই, তোর বরকে কেউ তুলে নিয়ে যাচ্ছে না। অন্তত আমাদের দিকে মনোযোগটা দে এখন। বরকে তো অনেক দেখলি। সদ্য বিয়ে হয়েছে, বোঝো না? দ্যাট ইজ কোল্ড লাভ ডিয়ার। দেখো নেই নীলও কেমন অগোচরে তাকাচ্ছে ওর দিকে। তাকাচ্ছে নাকি আপু? মার কথায় তার দিকে তাকালো তিহু। জুনাইয়া বললাম, যতবার আমাদের তিহু মহারানী তাকাচ্ছে তার থেকেও বেশি কিন্তু তিহুর দৃষ্টি ফেরালে আড়ালে অগোচরে। আহা, ভালোবাসা সহে না। আমার মতো সিঙ্গেলদের এই যন্ত্রণা সহে না। মাহা কথাটা বলতে বলতেই খেয়ালই করেনি কখন রাউফিন এসে তার পাশে দাঁড়িয়েছে। তিহু রাউফিনকে দেখে সামান্য চাপা হাসলো। জুনাইয়া বাচ্চারা ফিডিং করাতে দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। তিহু সরে গেল আলগোছে। তারা চলে যেতে রাউফিন পেছন থেকে মাহার কানে একগুচ্ছ চুলে গুজে দিয়ে সামনে ঝুঁকে ফিসফিসিয়ে বললাম, তুমি চাইলে আমরা দুইজন এখনই সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি। লাভ লাইন, আর ইউ ওয়ান্ট দ্যাট? রাউফিন ফিসফিস কণ্ঠে দেহে অজ্ঞাত শিহরণ জাগলো মাহার। রন্ধ্রে দিয়ে শুরু হলো এক নামহীনা দাঙ্গা। পরক্ষণেই সেগুলোকে বিদায় করতে সামান্য মাথার ঝাঁকুনি দিল মাহা। কণ্ঠ শক্ত করে বললাম, এই মাহা সারা জীবন সিঙ্গেল থাকুক, তবু তোমার মতো জীবন সঙ্গীটি তার জীবনে না আসুক, কখনো না আসুক। বলি থুপথাপ পায় সেখান থেকে প্রস্থান করতে যেতেই পেছন থেকে তার হাত আঁকড়ে ধরল রাউফিন। টেনে আনলো কাছাকাছি, যার দৌড় মাহার পিঠ ছেকলো তার প্রশস্ত বুকে। গম্ভীর কণ্ঠে রাউফিন বলল, ভালো যখন বেসেছি তখন এই নির্লজ্জ বেহায়া পুরুষের সঙ্গে সারা জীবন পার করতে হবে তোমাকে। শুধু ইহকালে নয়, পরপারেও তোমার শান্তি নেই। কেননা যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর। অ্যান্ড আই ইনস্ট্যান্টলি লাভ ইউ মাই লাভ।
রাফা হলুদ হাতে নাহার পিছু পিছু ছুটছে, উদ্দেশ্য তাকে হলুদ মাখানো। নাহা হলুদ মাখিয়ে সম্পূর্ণ ভূত বানিয়ে দিয়েছে তাকে শোধ নিতে, তাই রাফাও ছুটছে নাহার পিছু পিছু। দিগাদিগ হারিয়ে নাহা চটজলদি 2 তলার কর্নারের একটি রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতা ভেতরের কেউ উপস্থিত কিনা দেখতো ভুলে গেল সে। এদিকে হঠাৎ রুমে কারো উপস্থিতি পেয়ে ফ্রিকুচকে তাকালো আইয়াজ। মানবটিকে দেখার প্রয়াসে পেছন ঘুরে তাকালো নাহা তখন দরজা লাগাতে তারপর 2 পায়ের বৃদ্ধা আঙুলে ভর করে ছিটকিনি লাগিয়ে তবেই পিছনে ঘুরল সে। আয়াজকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল নাহা। আয়াজেরও একই অবস্থা, দুজনেই একত্রে ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি? তুমি? নাহা খেয়াল করলো আয়াজের দেহে সম্পূর্ণ উন্মুক্ত, সম্ভবত পাঞ্জাবি পরার জন্য রেডি হচ্ছিল সে। তাকে এমন অবস্থায় দেখে চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম নাহা। নিজের শরীরের অবস্থা টের পাবা মাত্র লজ্জায় পেছন ঘুরল আয়াজ। নাহা লজ্জায় সিটিয়ে বলল, আই এম সরি, আসলে এখন আমি খেয়াল করিনি। বলেই দ্রুত হাতে ছিটকিনি খুলতে গেল সে, তবে পড়লো আরেক ফ্যাসাদে। ছিটকিনিটা বেশ পুরাতন ছিল, কিছুটা মরিচা ধরানো, লাগানো সহসাধ্য হলেও খোলাটা বেশ কষ্টে। নাহা পরপর কয়েকবার প্রচেষ্টাতে ব্যর্থ হলো। আয়াজ জলদি হাতে পাঞ্জাবিটা পরে এগিয়ে গেল তাকে সাহায্য করতে। আয়াজের একবার প্রচেষ্টাতে খুললো বদ্ধ দরজা। নাহা তাকে ধন্যবাদ জানিয়ে যেই না বেরোতে যাবে তৎক্ষণাৎ পেছন থেকে তার হাত টেনে ধরলো আয়াজ, মিশালো নিজের বুকের সাথে। তার এমন কাণ্ডে বিস্ময়ে সীমা চূর্ণ করে তাজ্জব বনে গেছে নাহা, দৃষ্টি যেন ফেটে বেরিয়ে আসবে। আয়াজ তাকে নিয়ে ফের রুমের ভিতর প্রবেশ করলো। মুহূর্ত কয়েক পর ধীরে ধীরে ছেড়ে দিল নাহাকে। নাহা কোনো প্রকার প্রশ্ন করার আগে আয়াজ বলল, আই এম সরি, আসলে এখান থেকে কয়েকজন বৃদ্ধ যাচ্ছিল, আমাদের একসাথে দেখে নিলে হয়তো কোনো সমস্যা হতে পারতো, তাই আর কি। ইটস ওকে। কোনো মতে কথাটা বলে সেখান থেকে এক প্রকার ছুটে পালালো নাহা। লজ্জা ভালো লাগার মিশেলে এক অদ্ভুত শিহরণ জাগছে হৃদয় দেহ জুড়ে। প্যারালাইজড হয়ে যাওয়ার পাগুলোকেও নিয়ে কোনো মতে পালালো সেখান থেকে। আইয়াজ শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকলো তার প্রস্থানের পথের দিকে। এমনিতেই শাড়ি জিনিসটায় বড্ড অ্যালার্জি দেহর, তার উপর আজ আবার ভীষণ ভ্যাপসা গরম, সঙ্গে হলুদের চিটপিটানি তো আছে। সারা শরীর বিড়বিড়িয়ে করছে অ্যালার্জি নামক অসহ্য যন্ত্রণায়। সবার থেকে বিদায় নিয়ে হাতে থাকা টিস্যু দিয়ে হাত মুখ পরিষ্কার করতে করতে বরাদ্দকৃত কক্ষটির দিকে এগিয়ে চলছে তিহু। উদ্দেশ্য একটি দীর্ঘ শাওয়ার নিয়ে শাড়ি বদলে অন্য কিছু পরা। কক্ষের সামনে এসে কেমন একটা অদ্ভুত অনুভবের মৃদু প্রবণ ছুঁয়ে গেল তিহুকে। দরজাটা সামান্য ভেজানো, যেন আলতো স্পর্শেই খুলে যাবে তা হলো সেটা। তিহু জলদি পায়ে এগিয়ে দরজায় হাত রাখতে খুলে গেল সেটা। তবে রুমের মধ্যকার দৃশ্য মেজাজে সপ্তমে চলল তিহু। সেখানে নীলের সাথে উপস্থিত মুন্নির হাতে একটা ট্রে আর নীলের হাতে ফোন, অন্য হাতে পানির গ্লাস। দেখলেই বোঝা যাচ্ছে মুন্নি পানি দিতেই এসেছিল তাকে। তবে সেটা পানি দেওয়ার পর্যন্ত সীমাবদ্ধ থাকলে কোনো ব্যাপারটাই ছিল না। মুন্নি এটা হাতে রেখে নির্লজ্জের মতো নীলের দিকেই তাকে লাজুক লাজুক হাসছে। মনে হচ্ছে কোনো স্ত্রী তার স্বামীকে তৃপ্তি করে ঠান্ডা পানি খাওয়াচ্ছে। তার উপর রুমের দরজাটাও প্রায় বদ্ধ অবস্থায় ছিল। মেজাজ ধরে রাখতে পারল না তিহু। ধূপধাপ পায়ে এগিয়ে গিয়ে তড়িৎ বেগে নীলের হাত থেকে গ্লাসটা ছো মেরে নিজ হাতেই নিল সে। সর্বশক্তি দিয়ে সেটা ছুঁড়ে ফেললো ফ্লোরে। শ্বেত পাথরের মেঝেতে শব্দের ঝংকার তুলল কাছের গ্লাসটা, ভেঙে গুড়িয়ে গেল একেবারে। ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে চেয়ে রইল মুন্নি। নীল প্রথমে চমকিত হলো, পরে করে রেগে গিয়ে বললাম, হোয়াট রাবিশ নূর, আর ইউ ক্রেজি? কি করলে এটা? তিহু তখনও রাগে ফুঁসছে। কি হলো? কোনো কথা বলছো না কেন? অ্যান্সার মি। তিহু তখনও জবাব দিল না। এদিকে এমন তার নির্লিপ্ততা দফায় দফায় বাড়িয়ে দিচ্ছে নীলের ক্রোধের মাত্রা। বর্ষা থেকে উঠে দাঁড়ালো সে। তিহু তাকে কিছু না বলে মুন্নির দিকে তাকে সরাসরি প্রশ্ন ছড়ল, তুই এই রুমে কি করছিস? তার এমন উগ্রতায় খেই হারলো নীল। তিহুর কাঁধ বরাবর নিজের হাত দুটো রেখে শক্ত বন্ধনে আবদ্ধ করলো তাকে। নিজের দিকে ফিরে ক্রোধে রঞ্জিত রক্তিম দৃষ্টিতে চেয়েই বলল, আমার কথা কানে যাচ্ছে না? অ্যান্সার মি। তিহুকে সামান্য ঝাঁকুনি দিল সে। তিহু চেঁচিয়ে বলল, আপনি রাগ দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, গলা নামিয়ে কথা বলুন আমার সাথে। দোষটা আপনার, আমার না। আপনি কি করে পারলেন একটা মেয়ের সাথে রুমের দরজা বন্ধ করে থাকতে, যখন আপনি জানেনই মেয়েটা আপনাকে পছন্দ? শাট আপ। কথা শেষ হলো না তিহুর। চিৎকার করে উঠল নীল। অবস্থা বেগতিক দেখে দ্রুত রুম থেকে প্রস্থান করলো মুন্নি। তবে যাওয়ার আগে এক কুৎসিত শয়তানি হাসি হাসলো, যেন নিজের
কুপ্রবঞ্চনাকে বাস্তবিক রূপ দিয়ে সার্থক হয়েছে সে। এদিকে নীলের এমন চিৎকারের রাগে দুঃখে তিহুর চোখ ফেটে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। তবে সেটা দৃষ্টিগত হলো না নীলের। বর্তমানে রাগে সমগ্র শরীর কাঁপছে তার। কি হলো? কথা নেই মুখে? জবান বন্ধ হয়ে গেছে? উত্তর দিস না কেন? রাগে কখনো মাথা ঠিক থাকে না নীলের। বর্তমান অবস্থানটাও খানিকটা সেই রকমই। তার সামনে উপস্থিত রমণী যে তারই সহধর্মিণী সেটা বেমালুম ভুলে গেছে সে। এদিকে তার মুখে তুই তুকারি শুনে স্তব্ধ হয়ে রইল তিহু। শক্ত ধাঁচের মেয়ে হলেও কাছের মানুষের সামান্য আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সে। তর্কের বদলে দীঘল নেত্রে নামলো আষাঢ়ে ভারী বর্ষণ। এদিকে তাকে এমন স্তব্ধ স্থবির আর তার কাজল কালো আঁখিতে প্রথমবারের মতো নোনা জল দেখে সামান্য স্থবির হলো নীল। জোরে জোরে শ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে। ভাবার চেষ্টা করলো কিছুক্ষণ আগে ঘটা প্রত্যেকটা ঘটনা। মূলত এই ভাবসা গরমের মাঝে শুষ্ক মরুভূমির ন্যায় শুকিয়ে গিয়েছিল তার ভেতরটা। তৃষ্ণার্ত সে ফুলিকেই বলেছিল একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতে। অতঃপর রুমে এসে বসার কিছুক্ষণ পর একটা ট্রেতে ঠান্ডা পানির গ্লাসে নিয়ে আসে। সেখানে মন নেই। পিপাসিত নীল তখনও খেয়ালই করেনি আসলে পানি এনেছেটাকে। এত কিছুর মাঝে সে যখন পানিটা খেতেই যাবে ঠিক তখনই তার হাত থেকে গ্লাসটা কেড়ে নেয় তিহু। স্বভাব যতই মেজাজ পিকড়ে যায় নীলের, যার দরুন পরবর্তী কথাগুলো মাথায় আসতেই চোখ মেলল নীল। তিহু তখনও ফুপিয়ে চলেছে। তার কাঁধে রাখা শক্ত বন্ধনটা সামান্য শিথিল করলো নীল। আলতো স্পর্শে তাকে সান্ত্বনা দিতে অনুশোচনার সুরে বলল, আই এম সরি নূর, আসলে ব্যাস তাকে কথা শেষ করতে দিল না তিহু। ঝটকা মেরে তার হাত দুটো সরিয়ে নাক টেনে প্রধানিত কণ্ঠে বলল, আপনি একটা বাজে লোক নেতা সাহেব, খুব 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 বাজে লোক। আমি আমি আর কখনো কোনোদিনও আপনার সাথে কথা বলবো না, না তো আপনার কোনো ব্যাপারে অধিকার ফলাবো আমি। আই প্রমিস আমি আর কখনো আপনার কোনো বিষয়ে হস্তক্ষেপ করব না। শেষ কথাগুলো বলার সময় গলা ভেঙে আসলো তিহুর, যেন আরেকটু হলে কেঁদে দিবে। তবে তার কথার জবাবে নীলের কিছু বলতে যাবে তার আগে অপর হাতের পৃষ্ঠে চোখ মুছতে মুছতে রুম ছেড়ে ছুটে পালালো তিহু। নীল তার প্রস্থান পথের দিকে অসহায় দৃষ্টি মেলে চেয়ে রইল। পরক্ষণই সামনে থাকা আয়নায় সজোরে খুশি দিয়ে চিৎকার করে উঠল। কাচের ঝনঝন শব্দে মুখরিত হলো রুমটা। চারিদিকে ছড়িয়ে পড়লো আয়নার ক্ষুদ্র ক্ষুদ্র কাঁচকণা। নীলের ফর্সা হাত রক্তে রঞ্জিত, ফোঁটা ফোঁটা রক্ত প্রবাহ তুমুল রূপ নিল। শ্রাবণের অমোঘ বর্ষণের ন্যায় গড়িয়ে পড়লো মেঝেতে। সন্ধ্যা থেকে ঈশান কোণে কালো মেঘ পঞ্চীভূত। তবে তার অন্ধকারময়তা ছাপিয়ে মির্জা মহলে আজ নেমে এসেছে আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজে। সমগ্র মহলে আশেপাশে বেশ কিছু অঞ্চল সজ্জিত স্ট্রিং লাইটের মৃদু আলোক রশ্মির ঝলকানিতে। যদিও ছেলেদের বাড়িতে মেহেদি অনুষ্ঠান ততটা সাড়ম্বরে পালিত হয় না, তবে জমিদার বাড়ির একমাত্র বড় ছেলে বলে বিয়ে বলে কথা। কোথাও না কোথাও খামতি রাখতেও চান না বাড়ির কর্তারা। সেই উদ্দেশ্যেই বেশ বড়সড় আয়োজনে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ড্রয়িং রুমের বাহারি মেহেদির সম্ভার সাজানো হয়েছে। একটা কাঁসার কারুকার্যিত ডালার মাঝে ফুল বিছিয়ে সজ্জিত রাখা হয়েছে সেগুলোকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মখমলের কুশন আর ভারী নকশার শতরঞ্জি ঝলমলে অরণ্য চঞ্চলতায় মুখর স্থানটা। এত কিছুর মাঝে অনুপস্থিত তিহু। জুনাইয়া সবে নিজের 4 বছরের ছোট্ট মেয়ে আইরাতকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। উপস্থিত সকলের ভিড়ে তিহুকে না দেখে নাহার উদ্দেশ্যে সে বলল, তিহু কইরে নাহা, ও মেহেদি দিবে না? বৌমনি তো বলল মাথা যন্ত্রণা করছে, তাই একটু রেস্ট নিতে গেল। চোখগুলোও দেখলাম ফোলা, সেজন্য তো আমি আর জোর করিনি। জুনাইয়া তার পাশে বসতে বসতে বলল, কি হলো বলতো মেয়েটার? আজ সারাদিন আপসেট ছিল, আজ আমাদের সাথে শপিংয়েও গেল না। রাফার এমন কথায় বেশ অবাক হলো সকলে উপস্থিত। জুনাইয়া মাহার দিকে ফিরে বলল, তুমি কিছু জানো মাহা? মাহাও সকাল থেকে এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন। অস্থির কণ্ঠে সে বলল, ও তো আমার সাথেও কিছু শেয়ার করেনি আপু, কি জানি কি হয়েছে। বেশ চিন্তায় পড়ে গেল সকলে। চঞ্চল মেয়েটার এমন হঠাৎ শান্ত রূপকে মেনে নিতে পারলো না কেউ, তবে তৎক্ষণাৎ তার কাছে গেল না কেউ। কিছুটা সময় দিল একান্তে। নীল থুপথাপ পায়ে এগিয়ে চলছে রাফার রুমের দিকে। উদ্দেশ্য নিজের অশুভ বউটাকে খুঁজে বের করা। সারা মহল তন্ন তন্ন করে খুঁজেও লাপাত্তা সে। কাল থেকে শত
আর হাজারবার ডেকেও তিহুকে কোথাও পায়নি নীল। রাগে শরীর রিডি করছে, ক্রোধে কম্পিত হচ্ছে শৈল্পিক দেহ। দোতলার উত্তর প্রান্তের শেষ রুমটা রাফার। রুমের সামনে এসে সর্বোচ্চ ক্রোধে দরজা খুলল নীল। তিহুকে কোথাও না দেখে ডাক দিতেই যাবে, ঠিক তখনই সে শুনতে পায় বেলকনি থেকে ভেসে আসা কারো ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দনরত মৃদু আওয়াজ। মুহূর্তে পা থেমে যায় তার, রুদ্ধ হয় কণ্ঠস্বর, অনুশোচনার গরিমায় দগ্ধ হয় সে। শীতল হয় দৃষ্টি, মলিন হয় মুখশ্রী। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহুর পেছনে দাঁড়াইছে, কণ্ঠস্বর খাদে নামিয়ে সর্বোচ্চ মোলায়েমভাবে বলে, নূর। একটা মাত্র শব্দ, পিনপত নীরবতার মাঝে সেই একটি শব্দই যেন বারংবার প্রতিধ্বনিত হয়। তিহুর কণ্ঠস্বর চেনা মাত্র তড়িৎ বেগে উঠে দাঁড়ায়, ঝটকা মেরে কাঁধে রাখা হাতটা সরিয়ে সর্বোচ্চ গতিতে এগিয়ে চলে রুমের মধ্যে। পিছু নেয় নীল। তার সমস্ত রাগের অগ্নি স্ফুলিঙ্গ যেন মূর্তির শীতলতার রূপ নিয়েছে। আমার কথাটা তো একবার শোনো নূর। তিহু তাকানা, সর্বশক্তিতে এগিয়ে চলে দরজার দিকে। তার উদ্দেশ্য টের পাবা মাত্র নীল দ্রুত এগিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। তার এমন কাটে তিহু শুধুমাত্র শান্ত দৃষ্টিতে তাকায়, পরক্ষণে দৃষ্টি ঘোরায় অন্যদিকে। কি হয়েছে বলো তো? আচ্ছা, আই এম সরি, আর কখনো এমন হবে না। আসলে রেগে গেলে আমার মাথা কাজ করে না। দেখো, একটিবার তাকাও। এত কিছুর মাঝেও কোনো হেলদোল দেখায় না তিহু। শুনছো নূর? তার এমন ডাকে বারংবার হৃদয় কেঁপে ওঠে তিহুর, তবুও দৃঢ় দৃষ্টিতে প্রবল আত্মপ্রত্যয়ের সঙ্গে সে স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। একটুখানি রিয়াক্ট করো প্লিজ। তিহু এখনো নির্বাক। তুমি কি আমার সাথে কথা বলবে না? তিহুর এমন নির্লিপ্ততায় বারংবার আঘাত করে নীলের হৃদকুঠুরিতে। অসহ্য যন্ত্রণায় অস্থির উন্মাদের ন্যায় সে বলে উঠছে, আচ্ছা ভালো লাগবে না তোমার কথা। তিহু ভাবে লোকটা হয়তো চলে যাচ্ছে, তবে তাকে অবাকে তুঙ্গে পৌঁছে সঙ্গে সঙ্গে তার ক্ষীণ দেহকে নিজের সঙ্গে শক্ত পৌরুষিক হাতের বন্ধনে আবদ্ধ করে নীল। এক হাতে তার পায়ের নিচে, অপর হাত পিঠের নিচে রেখে কোলে তুলে নেয় তাকে। তার এমন কাণ্ডে বিস্ময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাজ্জব বনে যায় তিহু। নিজেকে ছাড়ানোর প্রয়াসে অদ্ভুত রকম ছটফটায়, তবে তাতে নীল বাঁকা হেসে রুমের দরজা খুলতে খুলতে বলে, ডোন্ট মুভ and can't try to stop me. তার কণ্ঠে যেন অদ্ভুত কিছু ছিল, তবে কেই হারে তিহু এবার চিৎকার করে বলে ওঠে, নামান বলছি আমায়, নইলে কিন্তু এক্ষুনি চিৎকার করবো আমি। উপস, এত জোরে কথা বলো কেন? কি বলে চিৎকার করবে তুমি? শুনতে পাচ্ছ না নিচে সাউন্ড বক্সের শব্দ? কেউ শুনতে পাবো না তোমার চিৎকার। আপনি আমাকে নামাবেন কিনা? না। ছোট্ট কথায় সমস্ত উত্তর সারল নীল। তিহু ক্রোধান্বিত রঞ্জিত দৃষ্টিতে চেয়ে আছে, তবে তাতে কোনো হেলদোল দেখা যাচ্ছে না নীলের। সাবলীলভাবে তাকে কোলে নিয়ে এগিয়ে চলছে নিজের রুমের দিকে। তিহু শত চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে এক পর্যায়ে নিজ থেকে শান্ত হয়ে গেল। ঘাপটি মেরে পড়ে রইল রাগান্বিত অবস্থায়। তারা দোতলার অন্তর ঝুল বারান্দা দিয়ে যাওয়ার এক পর্যায়ে হঠাৎই তাদের দৃষ্টিগত হলো নিচে বসা সকলের। নিহিত আর সামির জোরে সিটি বাজে উঠল। জুনাইয়া, মাহা, নাহা, রাফা, ফারিসা একে অপরের দিকে চাওয়াচাই করে মুখ চেপে হাসছে। হঠাৎই তারা একযোগে গিয়ে উঠল, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। সাউন্ড বক্স থামিয়ে তাদের এমন কাণ্ডে তাদের দিকে এক ঝলক তাকালো নীল। সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল সব কয়টা। তবে জুনাইয়া দুষ্টু এসে বলল, আহারে আমার আনরোম্যান্টিক ভাইয়াটা, অমনি কি দেখিস? হ্যাঁ। নীল কোনো জবাব না দিয়ে সোজা তিহুকে নিয়ে এগিয়ে চলো কাঙ্ক্ষিত গন্তব্যে। রুমে এসে সন্তর্পণে অতি যত্নের সহিত তিহুকে কোল থেকে নামালো নীল। তবে পরক্ষণেই যেন শুরু হলো প্রবল ঘূর্ণিঝড়। ক্রোধান্বিত কণ্ঠে তিহু বলল, হাউ ডিয়ার ইউ! আপনি আমায় কোলে তুলেন কোন সাহসে, কোন অধিকারে? হ্যাঁ, তোমার স্বামীর অধিকারে। অ্যাজ হাজব্যান্ড আই ক্যান টাচ ইউ অ্যান্ড সো মাচ মোর দ্যান দ্যাট। শেষ কথাটা সামান্য ফিসফিসিয়ে বলল নীল। এমনিতে রাগের সর্বাঙ্গ কম্পিত হচ্ছে তিহুর, আর তার রাগের আগুনে যেন ঘি ঢালার মতো কাজ করলো নীলের কথাটা। তাতে দাঁত চেপে দুহাত সর্বশক্তিতে মুষ্টিবদ্ধ করলো সে। বললাম, ইউ জাস্ট। কথা শেষ হলো না তার আগেই তার নরম কোমল উষ্ঠে নিজের তর্জনী ঠেকালো নীল। আর কোনো কথা না, রেডি হয়ে নাও, বেরোবো আমরা। তার এমন আচরণে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল তিহু। তবে পরক্ষণে ঝটকা মেরে সরিয়ে দিল নীলের আঙুলটা। ক্ষিপ্ত কঞ্চে বলল, আমি কোথাও যাব না।
তুমি যাবে, তোমার ঘাড়ও যাবে, তাই বেশি তর্ক না করো, রেডি হয়ে নাও। বলছি তো যাব না। তর্ক করো না নূর, রেডি হয়ে নাও। আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, অবশ্যই হিসাব বাঁধবে। পারবো না। পারতে হবে। বললাম তো পারবো না। বললাম তো পারতে হবে। বাঁধবো না আমি হিজাব। কি করবেন আপনি? হ্যাঁ, তার কথায় এবার তার দিকে এগিয়ে আসলো নীল। তার এমন কাণ্ডে দুপা পিছালো তিহু। নীল এবার দ্রুত কদমে তার কাছাকাছি এসে দূরত্ব ঘুচিয়ে বললাম, চাইলে তো আমি অনেক কিছুই করতে পারি, যার ফলে তুমি শুধু বাইরে কেন, বাসার ভেতরে হিসাব ছাড়া কারো সামনে বেরোতে চাইবে না। তার কথার মানে না বুঝে তিহু সুগুটালো, বিরক্তি কঞ্চে বলল। মানে? তার প্রত্যুত্তরে নীল খানিক বাঁকা হাসল, সরাসরি মুখে কিছু না বলে চোখের ইশারায় তিহুর বিউটি বোনের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে তিহু সেদিকে তাকাতেই বুঝলো নীলের কথার মর্মার্থ। মুহূর্তেই ডাগর ডাগর চক্ষুদয় সামান্য বড় হয়ে গেল। তা দেখে কিছুটা শব্দ করে হেসে উঠল নীল। পরক্ষণই বলল, দ্যাটস লাইক মাই লাইডি, রেডি হয়ে নাও, নাহলে তোমার কল্পনাটা সত্যি হয়ে যেতে পারে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি আনএক্সপেক্টেড ফর ইউ। বলেই সেখান থেকে প্রস্থান করলো নীল। আলমারিতে ঝুলিয়ে রাখা হ্যাঙ্গার থেকে একটা শার্ট নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। তিহু কয়েক মুহূর্ত বেকুবের মতো চেয়ে থাকলো সেদিকে। নীল ওয়াশরুমে যাওয়ার পরপরই এসেছিল জুনাইয়া আর মাহা। আস্তে আস্তে শুনছিল নীলের বলা হেজাব পরার কথাটা। আর কথাগুলো অবশ্য ফিসফিসিয়ে বলায় শুনতে পায়নি তারা, তাই এবারকার মতো রক্ষা হলো তিহুর। যাই হোক, জুনাইয়া সাজুগুজুতে বেশ ফটো। সে এক প্রকার ধরে বেঁধে হিজাব পরিয়ে দিয়েছে তিহুকে, সঙ্গে একটা অফ হোয়াইট কালার পাকিস্তানের ড্রেস। এমনিতেই সুন্দরী তমা লাগছে তিহুকে। সবশেষে জুনাইয়া হঠাৎই বলল, তিহু সুইটহার্ট, আসো তোমাকে একটু লিপস্টিক পরিয়ে দিই। এই ডার্ক মেরুন শেডের তোমার স্কিনের সাথে একদম পারফেক্ট। তিহু মাথাতে বলল, না আপু, আমি লিপস্টিক দিব না। পাশ থেকে মাহা টিটকিটি কেটে বললাম, ও লে 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 লে, আমার বিয়াইটা মহিলাটা। আচ্ছা আপু, বাতাও, বুঝো না, এত সাজুগুজু করে বরের সাথে গেলে যদি সে কন্ট্রোলেস হয়ে পড়ে। তিহু কটমটে তাকালো মাহার দিকে, তাতে সামান্য দুষ্টু হাসলো মাহা আর জুনাইয়া। পরক্ষণে পেছন থেকে নীলের কণ্ঠে থবনে গেল সবাই। আর ইউ রেডি নূর? তার কণ্ঠে সকলে ঘুরে তাকালো তার দিকে। অফ হোয়াইট কালার শার্টে অমায়িক লাগছে মানবটাকে, তীক্ষ্ণ জ লাইনে পুরুষটাকে। খানিকটা বলিউডের জনপ্রিয় তারকা ঋত্বিক রোশনের মতোই লাগছে। প্রথম দৃষ্টিতে ঘোর লেগে যাওয়ার মতো অবস্থা। অবশ্য নীলকে সর্বদা এমনই লাগে। এদিকে মাহা পড়েছে মহাবিপাকে। আল্লাহ জানে নীল তার বলা কথাটা শুনে ফেলেছে কিনা। লজ্জার হাত থেকে বাঁচতে দ্রুত জুনাইয়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল সে। তারা চলে যেতে নীল ঘোর লাগা দৃষ্টিতে তিহুর দিকেই তাকালো। তিহু কিঞ্চিত সুকুচকে তাকাতেই সামান্য হাসলো নীল। চলো ম্যাডাম। তিহু মুখ কুচকে এগিয়ে চলো বাইরের দিকে। মাটিতে হুটুপুটি খাওয়া তার ওনার আঁচলটা সামান্য ঝুঁকে হাতে তুলে নিল নীল। মুচকি হেসে এগিয়ে চলল তার পিছু পিছু। পার্কিং এরিয়ায় এসে থামলো দুজনে। গাড়িতে যাবে নাকি বাইকে, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল নীল। অতঃপর সিদ্ধান্ত নিল রাতের এই জাফলন এই বুকে ট্রেসির সঙ্গে এক দীর্ঘ বাইক রাইড নিলেও ব্যাপারটা মন্দ হয় না। তাই অবশেষে নিজের বাইকটাই বের করে তাতে চড়লো একজোড়া কপতি। বাইক চলছিল নিজ গতিতে। তিহু আর নীলের মাঝে ইঞ্চি খানিক দূরত্ব স্পষ্ট। ব্যাপারটা মেজাজ গরম হলো নীলের। এত কিছুর পরেও রেগে থাকার মানে কি? তবুও তৎক্ষণাৎ রাগের বহিঃপ্রকাশ ঘটালো না সে। যত সম্ভব শান্ত থেকে একটা দুষ্টু চাল চাললো সে। হঠাৎই বাড়লো বাইকের গতি। সঙ্গে সঙ্গে তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল তিহু, কিঞ্চিত বিস্ময়ে ভাবপূর্ণ। তার মুখশ্রী লুকিং গ্লাসে তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে নীল মুচকি হাসল। চলতি গাড়িতে নীল একটা জিনিস বেশ কয়েকবারই লক্ষ্য করল। তিহু সিরিয়াস ভঙ্গিতেই বসে থাকলো। তার দৃষ্টি বারংবার লুকিং গ্লাসে নীলের উপর নিবদ্ধ হচ্ছে। ব্যাপারটা বেশ লাগলো নীলের। হেলমেটের আবরণে ঢাকা মুখশ্রীতে ফুটে উঠল সামান্য হাসির ঝলক। বেশ কয়েকবার একই জিনিস লক্ষ্য করে নীল এবার হঠাৎই গলা খাকারি দিয়ে গেয়ে উঠল, मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो अच्छी लगती हो, कभी जुल्फों से कभी आंचल से जब खेलती हो अच्छी लगती हो।
গানের মর্মার্থ বুঝে দ্রুত দৃষ্টি ফেরালো তিহু। পরে মুহূর্তে গানের দ্বিতীয় কলিতে মনে পড়ে গেল কাল সকালের মুহূর্তের কথা। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হলো মুখশ্রী, সেই সঙ্গে সচল হলো মস্তিষ্ক। তবে কি সেদিন নীল জেগেছিল? প্রশ্নটা মস্তিষ্কে দোলা দিতেই সন্ধ্যা দৃষ্টিতে তাকালো তার দিকে তিহু। বাইক এসে থামলো সিলেট নগরীর অন্যতম অভিজাত এক শপিং কমপ্লেক্সের সামনে। বাইক থেকে নেমে কপত কপতি মিলে এগিয়ে চললো ভেতরের দিকে। আজ আর তিহু আপত্তি করলো না, কেননা সে ভালো করেই জানে এই লোকের সাথে তর্কে জড়ানো আর নিজের পায়ে নিজে কুড়োল মারা একই কথা। শপিং কমপ্লেক্সে এসে একটু বেশি তাড়াহুড়ো দেখালো নীল, যেন এরপর তার মহা গুরুত্বপূর্ণ এক কাজ বাকি আছে। আর সে খুব ভালো করেই জানে তিহু বর্তমানে মুখে কুলু পেটেছে, শত প্রচেষ্টাতেও ও তার থেকে কোনো জবাব পাবেও না সে। তাই আর কোনো রকম চেষ্টাও করলো না। নিজের পছন্দ মতো প্রায় 10খানা শাড়ি আর সাথে ম্যাচিং হিজাব কিনলো সে। কসমেটিক্সের তত একটা ধারণা না থাকায় চোখে ধরা এক্সপেন্সিভ সেটগুলোই কিনে নিল চট চলতে। তবে বেরোবের পূর্বে সে লক্ষ্য করলো তিহু একটা ড্রেসের দিকে তাকিয়েছে, খুব সম্ভবত পাকিস্তানে। নীল সেদিকে না তাকিয়ে দোকানের স্টাফদের উদ্দেশ্যে বলল, ম্যাডাম যেদিকে তাকিয়েছেন সেগুলো প্যাক করে দাও।